লাইফ থেকে। আমার সাথে ক্যামেরা রয়েছেন বিশ্বজিৎ সাহা। কি ভাবছেন তো আজকে হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি কেন আপনাদের সাথে? কারণ আছে। এতদিন তো আপনাদের সাথে অনেকের আলাপ করালাম, কখনো অভিনেতা অভিনেত্রীদের গল্প শুনিয়েছি, কখনো মডেলের গল্প শুনিয়েছি, আবার কখনো এন্টারপ্রেনার। কিন্তু আজকে যার সাথে আলাপ করাতে নিয়ে এসেছি, জানি তিনি আলাপ করার অপেক্ষায় থাকেন না, তিনি অলরেডি আপনাদের চেনা মুখ। তিনি একেবারে অন্য ঘরানার মানুষ। আশা করছি পাশে যে মিষ্টি একটা ইনস্ট্রুমেন্টাল মিউজিক চলছে সেটা দেখে আপনারা গেস করতে পারছেন, যদিও তবুও আলাপ করাবো তার সাথে। সামনেই ভ্যালেন্টাইন্স ডে আসছে, আজকে অলরেডি টেডি ডে। আমাদের আনন্দ সংবাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে রইল হ্যাপি টেডি বিয়ার ডে অনেক অনেক শুভেচ্ছা। আগের দিন আমি বলেছিলাম, আজকেও বলছি, জমিয়ে প্রেম করুন। আর তার সাথে আজকে যার সাথে আলাপ করাতে নিয়ে এসেছি, তার বাড়িতে সদা বসন্ত বিরাজ করে। তিনি এমনই একজন রঙিন মানুষ। কে খুব জানতে ইচ্ছা করছে তো? তিনিও কিন্তু জানেন না আমি এসেছি। চলুন তো দেখি তার এক্সপ্রেশনটা কেমন। আসুন আমার সাথে। আজকে যার সাথে আপনাদের আলাপ করিয়ে দেব, তিনি বহুগুণ সম্পন্ন একজন মানুষ। তিনি একাধারে তবলিয়া, তিনি সুরকারও বটে, আবার সেই তিনি কখনো পরিচালক মহাশয়। আমি তার সাথে আলাপ করিয়ে দেওয়ার থেকে আমার মনে হয় তিনি নিজে আপনাদের সাথে একটু আলাপ পর্বটা সেরে নিন। আমি শুধু নাম ভূমিকাটা পরিচয় করিয়ে দিই, যদিও পরিচয়ের অপেক্ষায় তিনি নেই, আমি সেটা আগেও বলেছি। তিনি মিস্টার অভিষেক বাসু। নমস্কার স্যার। স্যার, আমি অনেকগুলো বিশেষণ যেগুলো বললাম, যে কখনো আপনি তবলিয়া, কখনো সুরকার, আবার কখনো পরিচালক মহাশয় বটে। তো প্রথম বিশেষণটায় যাই সবার আগে। আমি যতটুকু জানি আপনি অনেক ছোটবেলা থেকে তবলার সাথে যুক্ত, একটা সঙ্গীতের পরিবেশ সবসময় আপনাদের বাড়িতে বিরাজ করে এখনো। এটার সম্বন্ধে একটু ছোটবেলাটা জানতে চাই, কিভাবে মানে তবলা শেখা। না, যেটা মানে আমার লাইফে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে, ফরচুনেটলি আমি এমন জায়গায় জন্মেছি যার থেকে 2 ব্লক পরে আমার গুরুজির বাড়ি, লাকিলি। এবং এমন একজন গুরু যাকে ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষের ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স বলা হয়, আচার্য পণ্ডিত শঙ্কর ঘোষ। এবং তার কাছে যাওয়া একটা অদ্ভুতভাবে আমাকে অ্যাকচুয়ালি যোগেশ মাইমে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেদিনকে যোগেশ মাইম বন্ধ ছিল। তো থ্যাঙ্কফুলি হঠাৎ আমার মা, আমি খুব কিচেন ইউটেন্সিলস বাজাতাম, মানে প্রচণ্ড বদমায়েশ এবং দুষ্টু ছিলাম আর কি ছোটবেলায়, মানে রেকর্ড ব্রেকার আর কি। সে স্কুলে গেলে, নবনন্দ স্কুলে গেলে এখন আমার নাম জল করে দেখা যাবে আর কি। তো এবার আমার মা বললো যে ঠিক আছে, তুই যখন এত কিছু বাজাস বাড়িতে, কিছু পেলেই বাজাস, তো পণ্ডিত শঙ্কর ঘোষের বাড়ি সামনেই কবির রোডে, আমার জন্ম মুদিয়ালিতে, তো এবার মানে ওনার কাছে নিয়ে যাই। তো এবার নিয়ে যাওয়া হয় আমাকে গুরুজির কাছে, এবং গুরুজি বলেন যে এত ছোট ছেলে, আমার তখন 6 বছর বয়স, তো এত ছোট ছেলে, আমি তো এখন প্রচন্ড বিজি, আমার ছেলে বরং ওকে শেখাক। তো আমার মা বাবা একটু কিন্তু করেছিলেন। কিন্তু পরবর্তীকালে যেটা হলো যে বিক্রমদার কাছে আমার মেন তালিম, এবং আমি অ্যাকচুয়ালি বিক্রমদার ছাত্র বলতে যেটা বোঝায়। এবং বিক্রমদার সেই ফেজটা থেকে এখনকার ফেজ, পুরো ব্যাপারটাই আমার দেখা, মানে সেই রকম স্ট্রাগলিং লাইফ থেকে এখন বিক্রম ঘোষ যে একটা ব্র্যান্ড, সেই পুরোটাই আমার দেখা। এবং ছাত্র গুরুর কাছাকাছি থাকলে বা গুরু শিষ্যর একটা মেলবন্ধন যদি হয়, সেটাতে কি হতে পারে সেইটা আমার মানে আমি লাকিলি আই এম থ্যাঙ্কফুল টু গড and my guru that he has given me that opportunity to be with him for a certain phase of time. এই হচ্ছে শুরু। আচ্ছা,
তো সেই শুরু থেকে তোমার এখন তো বলতে গেলে সঙ্গীত তোমার সাথে চলে, সঙ্গীত তোমার প্রফেশন, তো মানে সঙ্গীতকেই প্রফেশন হিসাবে নেওয়াটা কেন? প্রথম কথা হচ্ছে যে এইটাও গুরু শিষ্য পরম্পরা। কিরকম, আমি কোনোদিনও ভাবিনি যে সঙ্গীত আমার প্রফেশন হবে, তবে আমার সবসময় তবলা ভালো লাগতো, রিদম ভালো লাগতো। মানে আমি 6 বছর বয়সে শিখতে শিখতে আমার ফার্স্ট পারফরমেন্স 12-13 বছর বয়সে, তখন বিক্রম দা বলেন যে তুমি একটা, মানে আমার মাকে বলেন একটা ছোট কম্পিটিশনের নাম দিই, দেখুক না কি কোথায় আছে ও এখন। তো এইভাবে করতে করতে এবং একটা ফেজ অফ টাইম আবার আসে যে আমি গুরুজির সঙ্গে সমস্ত শোয়ে যাচ্ছি, তার বাজনা শুনছি, বিভিন্ন আর্টিস্টের সঙ্গে বিভিন্ন ধরনের বাজনা। তো স্টেজ, লাইট, অডিয়েন্স, পুরো ব্যাপারটা মিলেমিশে আমার কাছে এমন একটা হয়ে যায় যে একটা পয়েন্ট অফ টাইমে when I was 15 years old, তখন থেকে আমার মনে হয় যে না, আমি মিউজিকটা নিয়ে ভাববো এবং মিউজিকটা আমার জন্য, মানে আমি এইটা করলে আনন্দ পাই। এই ব্যাপারটা যখন থেকে আমার মধ্যে আসে, তখন থেকে মানে আমার চারপাশে, আমার ফ্যামিলিতে প্রচুর ডাক্তার, মানে হঠাৎ করে আমি এরকম একটা অদ্ভুত এন্টারটেনমেন্টের ফিল্ডে এলাম। তো আমার ফ্যামিলি, বাবা মা ছাড়া ফ্যামিলিতে অনেকেই আমার বাবা মাকে বলেছিলেন যে এখানে এটা আনসেফ, এরকম একটা মানে রোজগারের কোনো ঠিক নেই, এরকম একটা ফিল্ডে কেন ছেলেকে। তো আমার বাবা মা সবসময় একটা কথা বলে এসছেন যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি যখন রাত্রে বাড়ি ফিরছো, তখন যেন তোমার মধ্যে সেই সুখটা থাকে যাতে তুমি 6 ঘন্টা খুব শান্তিতে ঘুমোতে পারো। তো সেইটা আমার এখনো হয়, তার কারণে আমি সঙ্গীতের মধ্যে আছি। তো আমার অর্থ, যশ, নাম, প্রতিপত্তি, এটার থেকেও আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার প্রফেশনটা এমন একটা সাবজেক্ট যেটা আমার প্যাশন। তো এইভাবেই তোমার এখনো পথ চলা, এখনো শিখছি। আর একটা জিনিস আমরা সবাই যারা মিউজিশিয়ানস, তারা একটা জিনিস চিন্তা করি যে মানে মানি যে মিউজিক্যাল ফিল্ড is such a field which has no end of learning. It's like ocean. তো আমি এখন প্যাসিফিক ওশানের সামনে দাঁড়িয়ে দেখছি ওশানটা কতটা বড়, এখনো নামিনি। তো এই অবস্থায় থেকে এবার আপনাদের ভালোবাসাই আর কি। তুমি একটু আগে যে কথাটা বললে গুরু শিষ্যের মেলবন্ধন, তোমাদের সময় যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল যে মানে গুরু মা, আমাদের মানে প্রবাদ আছে যে মা বাবার পরে যদি কেউ থাকে তবে সেটা গুরুস্থান, যে কোনো ফিল্ডেই হোক। আজকেও কি সেই জায়গাটা রয়েছে? আজকে তো মনে হয় কোথাও মানে গুরুর সেই সম্মানটা কোথায় আজকে? দেখো, আমার কাছে পণ্ডিত শঙ্কর ঘোষ ইজ, আই কল হিম দ্য ফাদার, মাই ফাদার অফ রিদম। হ্যাঁ, মানে আমার বাবা। তো এইভাবে যে একটা গুরু শিষ্য পরম্পরা যেটা 80s অব্দি আমরা পেয়েছি, এখন কি হয়, এখন ছাত্রছাত্রীরা শিখতে এসেই কবে স্টেজে যাব, কবে বাজাবো। আমরা সবসময় একটা জিনিস গুরুজিদের কাছ থেকে শিখেছি, সেটা হচ্ছে ইটস নট ইম্পর্টেন্ট যে তোমার মনে কি হচ্ছে, ইটস ইম্পর্টেন্ট যে তোমার গুরুরা বা তোমার সিনিয়র্সরা কখন তোমাকে কি করতে বলছে। তার কারণ তারা বুঝছেন যে তুমি কোথায় আছো, তারা এতদিন ধরে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে সেই এক্সপিরিয়েন্সটা তোমার মধ্যে দেওয়ার চেষ্টা করছে। তো সেইখান থেকে মানে গুরু শিষ্য পরম্পরার বাইরে বেরিয়ে এসে কোনো কিছু তবলা নিয়ে করার কোনোদিনও ইচ্ছা আমার হয়নি, আর এটাই চলবে। যদিও এখন বসে বিক্রমদার কাছে তালিম নেওয়ার সুযোগ হয় না, কারণ বিক্রমদা প্রচন্ড বিজি,
আমিও একদম অন্যরকম ফিল্ডসে, নানান রকম ফিল্ডসে, মানে এন্টারটেনমেন্টেরই বিভিন্ন রকম ফিল্ডে নিজেকে জড়িয়ে নিয়েছি। কিন্তু শোনা, প্রত্যেক দিন রেয়াজ, প্রত্যেক দিন শোনা, তার কারণ গুরুজি বলতেন, মানে বড় গুরুজি বলতেন যে শোনাটা এতটাই ইম্পর্টেন্ট একজন আর্টিস্টের লাইফে, মিউজিশিয়ানের লাইফে, যে ওটাই একটা আলাদা রেয়াজ। মানে 24 ঘন্টাই রেয়াজ করব, অথচ 3 ঘন্টা বাজাবো, বাকি সময়টা শুনবো, হেডফোনটা কানে থাকে যেন। তো এইরকম ভাবে চলতে চলতে আসা। আর সবচেয়ে বড় কথা যে মিউজিক্যাল ফিল্ডে কেউ ছোট বড় নয়, আমরা তাদেরকে ছোট বড় করি। আমরা প্রত্যেকেই শিখছি, কারোর এক্সপিরিয়েন্স বেশি, কারোর এক্সপিরিয়েন্স কম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের টিচারকে, নিজের গুরুকে যদি আমি শ্রদ্ধা জানাই, প্রতিনিয়ত তাকে পুজোর মতো করে মানি, পুজো করার মতো করে, তাহলে কোথাও গিয়ে আমার সেই ভ্যালুসটা রয়ে যাবে এবং সেইটা আমার বাজনাতেও পড়বে। কিন্তু এটা কিন্তু শুধু তবলা নয়, সব রকম গান বাজনার কথা বলছি। তো সেটাই মানে ভ্যালুসটা মানে কোনোদিনও ছাড়তে পারবো না। আমি যত ভালো, যত বড়, যত কিছুই করি না কেন, ওই গুরুর প্রতি যে শ্রদ্ধাটা, ওটা রয়ে যাবে। স্যার, আমরা যতটুকু জানি আপনার এইচএস, গ্রাজুয়েশন, এগুলো মানে যেখানে পড়াশুনো চলছে, কেরিয়ারের সব থেকে মানে হাইয়েস্ট জায়গায় যে মুহূর্তে পৌঁছে রয়েছেন, সেই সময় থেকেই আপনার পথ চলা শুরু। তখন আপনার অলরেডি লাইভ পারফরমেন্স শুরু, ইন্টারন্যাশনাল বেসেও কিছু পারফরমেন্স শুরু। তো সেই সময়টা একটু স্ট্রাগলিং তো ছিল, একদিকে পড়াশুনো, একদিকে এইগুলো ম্যানেজ করা। একদমই স্ট্রাগলিং ছিল না, কারণ আমি পড়াশোনা করতামই না। কারণ ওই পাগলামোটা ছিল যে আমার এইচএস পরীক্ষার সময় মনে আছে আমজাদ আলী খান সাহেবের সঙ্গে বিক্রমদার শো। তো বিক্রমদা বললো চলে এসো, আমি চলে গেলাম। মা বললো, বিক্রমদাকে মা ফোন করেছে, ফোন করে বলছে যে আরে ওর তো পরীক্ষা আছে। বললো সব পরীক্ষায় পাস করে যাবে। মানে গুরু যে শিষ্য, মানে এই ফেজগুলো যখন আজকাল মনে পড়ে, I somehow feel nostalgic যে সেই সময়টা যেমন স্ট্রাগল করতে হতো আমাদের, ঠিক তেমনি ভালো লাগাটা কিন্তু ছিল স্ট্রাগলের সঙ্গে। লুকিয়ে লুকিয়ে শো দেখতে যাওয়া, হ্যাঁ, মানে সিনেমার শো কিন্তু নয়, গুরুর শো বা অন্য তবলা প্লেয়ারদের, সিনিয়র তবলা প্লেয়ারদের শো যারা গুরুস্থানীয়। তো এরকম আর কি, মানে পণ্ডিত কুমার বোসের সোলো চলে যাওয়া, বাড়িতে না বলে টিকিট ফিকিট কেটে নিজেই চলে গেলাম। তারপর ডোবালের মিউজিক কনফারেন্স, আরো অনেক মিউজিক কনফারেন্স, অনিন্দ কাকুর শো, মানে এরকম করতে 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 এবার হয়তো বিক্রমদা নিজেই জানেন না যে আমি চলে গেছি। তো এবার যখন বললাম, বললো আরে তোমাকে তো আমি বলতে যাচ্ছিলাম তুমি চলে যাবে, বাহ খুব ভালো। তো একটা সময় হলো যে বিক্রমদার শো দেখতে বারণই করে দিল, বললো আমার শো একদম দেখো না, বরং তুমি অনিন্দদা, কুমারদা, ওনাদের শো দেখো এবং সোলোগুলো বোঝো যে অন্য ঘরানায় কি। মানে এই ফেজটাও কিন্তু বিক্রমদার কাছ থেকে পেয়েছি যে গুরুরা কি করে যে আমার বাজনা শোনো, হ্যাঁ। তো সেই ক্ষেত্রটার থেকে বেরিয়ে এসে বিক্রমদা অ্যালাউড মি টু মানে থিঙ্ক অ্যান্ড রিয়েলাইজ হাউ আদার্স আর প্লেইং, এবং তাদের থেকে কিছু নেওয়া শুনে শুনে। তো সেই ব্যাপারটা ওই যে বললাম লাকি, যে এরকম গুরু পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, এরপরে বিদেশ যাত্রা। আমার প্রথম বিদেশ যাত্রা হয় পণ্ডিত তরুণ ভট্টাচার্যের সঙ্গে। তরুণদা আমার মানে সন্তুর ভিজিট, তরুণদা আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট। মানে আমার পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ অ্যাওয়ার্ড যেবার পেয়েছিলাম, সেবার নিজেই তরুণদা আমাকে ফোন করেন এবং ফোন করে বলেন যে তুমি ভালোটা শুনতে চাইছো না বাজেটা। এই প্রথম একজন মানুষ, একজন আর্টিস্ট, সিনিয়র আর্টিস্ট আমাকে বলেছিলেন যে তোমার বাজেটা আমি আগে বলবো। তো এই যে বাজেটা তরুণদা আমাকে বলেছিলেন, তার ফলেই কিন্তু আমি আজকে যতটুকু মিউজিকের প্রফেশনে নিজেকে এস্টাবলিশ করতে পেরেছি। এইটার একটা খুব ইম্পর্টেন্ট জায়গা আছে, দিক আছে,
যে তরুণদার ওই বাজে জিনিসগুলো পয়েন্ট আউট করাতে আমি পার্টিকুলারলি ওই বাজে জিনিসগুলো রেকটিফাই করতাম। তো এইভাবে তরুণদার সঙ্গে হঠাৎ করে তরুণদা আমাকে বললেন যে তোমার তো গ্র্যাজুয়েশন চলছে, কিন্তু আমার সঙ্গে যেতে হবে, মোটামুটি 25টার মতন শো আছে, ইউএস ট্যুর। তো এটা প্রথম শুরু হলো। তো ইউএস ট্যুর, ইউরোপ, তারপর তো অল ওভার দ্য গ্লোব করতে করতে এখনো যাই। এই ক্লাসিক্যাল মিউজিশিয়ান, সিনিয়র মিউজিশিয়ানদের সঙ্গে পারফর্ম করতে 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 একটা রিয়েলাইজেশন হয়েছে যে বিদেশে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকটাকে পুজো করা হয়, আর এখনো আনফর্চুনেটলি এখানকার ইয়াং জেনারেশন কি নেবে, কোন মিউজিক নেবে না সেটা কিন্তু আমরা নিজেরা ঠিক করতে চাই, উইচ ইজ নট গুড। তো সেক্ষেত্রে আমার ওই একটাই জিনিস মনে হয়, আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, তো সুতরাং একটু কঠিন কঠিন জিনিস বলতে পারি। তো কিন্তু আমার যেটা মনে হয় যে আমরা ভীষণ পলিটিক্যালি ইনক্লাইন্ড হয়ে যাচ্ছি সব ব্যাপারে। আমি শুধু পলিটিক্সের কথা বলছি না, ভীষণ পলিটিক্যালি ইনক্লাইন্ড, মানে আমি এই মানুষটা একটু ভালো গান বাজনা করছে বা এই মানুষটা একটু ভালো অ্যাক্টিং করছে, তাকে আমি কি করে ছোট করব। বিদেশে কিন্তু এই কালচারটাই নেই। বিদেশে আবার এরকম কালচার আছে যে একজন ড্রামার আরেকজন ড্রামারকে বলছে এসে যে শোনো না, আমি প্ল্যান করলাম আমরা দুজনে একসঙ্গে বাজাই, একটা ড্রামিং মানে রিদমের মতন একটা কিছু করি, সৃষ্টি করি দুজনে মিলে। এইখানে এই জিনিসটা নেই। তো দ্য ডিফারেন্স ইজ অনলি অ্যাবাউট being with each other and increasing the value of our culture. এই জিনিসটা we are somehow losing anyways, যদিও এখন অনেকটা বেটার হয়ে গেছে। এখন ইয়াং জেনারেশন কিন্তু আর বোকা নেই, তারা কিন্তু নিজেরাই ভালো খারাপ চুজ করতে পারে। একটা ফিল্মের দিক থেকে আমি যদি বলি যে আমরা প্রচুর দেয়ালে দেয়ালে পোস্টার দেখি, বাম্পার সেকেন্ড উইক, বাম্পার থার্ড উইক, এগুলো কিন্তু আজ অব্দি আমরা কেউ বুঝতে পারি না যে বাম্পার সেকেন্ড উইক, থার্ড উইক বলে কিন্তু হয় না কিছু। কারণ আমাদের ভগবান কিন্তু শ্রোতা বা অডিয়েন্স বা স্পেক্টেটর, তো তারা হলে যাচ্ছেন কি যাচ্ছেন না সেটা তোমরা গিয়েই ধরতে পারবে। তোমরা তো মিডিয়া ইন্ডাস্ট্রির লোক, আরো ভালো ধরতে পারবে। তো সুতরাং বাম্পার সেকেন্ড উইক তো যে কেউ লিখতে পারে, আমাদের ক্যামেরার পেছনে বিশ্বজিৎ তো লিখতে পারে বাম্পার সেকেন্ড উইক। তো সেটাতে কোনো তফাৎ নেই, তফাৎটা একটাই জায়গায়, কোয়ালিটি অ্যান্ড ওয়্যার ইউর প্রজেক্ট ইজ গোয়িং। সেই প্রজেক্টটা 7টা লোক দেখলো কি 10টা লোক দেখলো, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ইজ 7টা লোক দেখে কি রিয়াকশন দিচ্ছে বা 10টা লোক দেখে কি রিয়াকশন দিচ্ছে। তো এই রিয়াকশনটা ইজ মোর ইম্পর্টেন্ট ইন অ্যান আর্টিস্টস লাইফ। তো সেখান থেকে এই ইম্পর্টেন্ট ফেজটা যেতে যেতে হঠাৎ করে মিউজিক কম্পোজিং এ পা ফেলা, এবং সেইখানে ওই যে আস্তে আস্তে একটা ফেজ এলো যে আমি আমার ছোটবেলার বাজানোর ছবি দেখলে তোমরা চিনতেই পারবে না। আমার এত বড় বড় চুল ছিল, হঠাৎ করে চুলটা ছোট হয়ে গেল, হঠাৎ করে, মানে আই স্টার্টেড এক্সপেরিমেন্টিং উইথ মাইসেলফ ইন টার্মস অফ মিউজিক অ্যান্ড ইন টার্মস অফ পার্সোনালিটি। তো সেইটা করতে করতে আমার হঠাৎ মনে হলো যে আমি তো এত অ্যাকম্পানি করছি ক্লাসিক্যাল মিউজিশিয়ানসদের বা নিজে সোলো বাজাচ্ছি, কিন্তু আমার কোথাও নিজের কম্পোজিশনস একটা সৃষ্টি করার একটা টেন্ডেন্সি আসে, এক একটা আর্টিস্টের এক একটা সময় থাকে। তো ওই 21-22 বছর বয়স থেকে মোটামুটি একটা রাফ, আসলে আমি তখন বিভিন্ন ধরনের ফিউশন শুনতাম। তো ফিউশন মিউজিক, যেটা এখন অনেকে কনফিউজিং করে দিচ্ছে, কিন্তু যাই হোক সেটাতে না যাওয়াই ভালো। কিন্তু ফিউশন মিউজিক শুনতে শুনতে আমার রিয়েলাইজেশন হলো যে আমি চেষ্টা করি নিজের কম্পোজিশন ভাবার। তো সেখান থেকে আমার ফার্স্ট অ্যালবাম অ্যাক্রস্টিক,
কিন্তু সেকেন্ড অ্যালবামটা 2007-এ, 2002 থেকে 2007 অব্দি কোনো অ্যালবাম করিনি। ওই 5 বছর আমার ব্যক্তিগত সত্তার যে মিউজিক কম্পোজিশনসগুলো সেগুলো সার্চিং ফর নির্বাণায় ফ্ল্যাশ করা হয়। সার্চিং ফর নির্বাণায় অনেকে যারা সিনিয়র সিঙ্গার্স তারা গিয়েছে, মোনালি গিয়েছে, মোনালি ইনফ্যাক্ট ফার্স্ট হিন্দি গান ওটা যারা যারা আগে। তো করতে করতে এবার আমি বা আমার টিম ইজম যেটাকে বলতাম আমি, তো সেখানে অনেকে যারা নিজেরা ইন্ডিভিজুয়ালি প্রচুর এস্টাবলিশড মিউজিশিয়ানস, এখন বড় নাম করা এস্টাবলিশড মিউজিশিয়ান, তোমরা সবাই চেনো, সবাই আমরা একসঙ্গে বাজাতাম এসে। তো সেখান থেকে সার্চিং ফর নির্বাণা অ্যালবামটা হওয়ার পর হঠাৎ করে খবর এলো যে বিবিসি অ্যাওয়ার্ড পেয়েছে সার্চিং ফর নির্বাণার একটা কম্পোজিশন যেটার নাম দিওয়ানা। তো দিওয়ানা বিবিসি অ্যাওয়ার্ড পেয়েছে। আমি বললাম যে কারা ছিলেন জুরিতে যে আমার একটা কম্পোজিশন বিবিসি অ্যাওয়ার্ড জিতে গেল, মানে আমি তখন চিন্তাই করতে পারছি না। তো এইবার ওই বিবিসি অ্যাওয়ার্ড জেতার পরে অনেকে বলতে শুরু করলো, হ্যাঁ বিবিসি অ্যাওয়ার্ড কি কিনতে পাওয়া যায় না, অভিষেক বাসু কি করে পাবে বিবিসি অ্যাওয়ার্ড, এরকম একটা কানাঘুষো হইলো যে অভিষেক বাসু বিবিসি অ্যাওয়ার্ড পায়নি, মিথ্যা কথা। তো এই করতে করতে আমার লাইফে আমি দেখলাম যে যত আমি এগোচ্ছি তত শত্রু বেড়ে যাচ্ছে। তো আমার গুরুজি একদিন আমাকে বললেন যে দেখো তোমাকে আগে কিন্তু কাঁদা প্র্যাকটিস করতে হবে নাম করতে গেলে। নাম করতে গেলে তোমাকে ভালো ছেলে হয়ে বসে থাকলে হবে না, তোমার কাজ সৃষ্টি তোমায় করে যেতে হবে, কে কি বলছে তুমি শোনো না। তো আমারও গুরুর শিক্ষা, তো কে কি বলছে না শুনে ওই এগোনোর পথে আরো অনেকগুলো অ্যালবাম রিলিজ বা সিনিয়র আর্টিস্টদের সঙ্গে কোনো অ্যালবামে বাজানো এরকম হতে থাকে। কিন্তু সার্চিং ফর নির্বাণার যে ওই বিবিসি অ্যাওয়ার্ডের ফেসটা, সেটা আমাকে পরবর্তীকালে অনেক সাহায্য করেছে, অনেক রকম কম্পোজিশনস করার সাহস দিয়েছে যে আমি করতে পারি কম্পোজিশনস করতে করতে এবার এগোনো। একটা কথা বলো, এক্ষুনি তুমি যেটা বলছিলে নিউ জেনারেশন, এবং নিউ জেনারেশনের তো ধরনটাও অনেক চেঞ্জেস এসছে, এবং যেটা তুমি বললে না যে কলকাতা শহরে এই জিনিসটার একটু ঘাটতি অবশ্যই রয়েছে। তো আমি একদম একটা খুব কমন কোয়েশ্চেনে যাব, এটা প্যারেন্টসদেরও থাকে, এই যে এত রিয়েলিটি শো হচ্ছে, এত ট্যালেন্ট হান্ট হচ্ছে, যেটা আমরা সবসময় শুনতে পাই উইনারকে টাকা দিয়ে জেতানো হয়েছে, মানে টাকা সে দিয়েছে তার বদলে জিতেছে, কোটেড, এই কথাটা সমস্ত রিয়েলিটি শো এর পরে শোনা যায়। এবং তোমরা যেহেতু সব থেকে বেশি কাছে থাকো, তো এইগুলো ঘটনাগুলো তোমাদের মানে তোমরা অনেক বেশি জানবে। তো এই জায়গাটা যদি মানে এটা কি সত্যি ঘটনা এরকম হয়, ট্যালেন্ট কি দেখা হয় না? তোমার কোয়েশ্চেনটার থেকে একটু আগে গিয়ে আমি একটা জিনিস বলি, টাকা দেওয়া হোক আর না হোক, কোন রিয়েলিটি শো থেকে আফটার শ্রেয়া ঘোষাল এখনো অব্দি তোমার মন ছুঁয়ে গেছে এরকম আর্টিস্ট কি পেয়েছো? অরিজিৎ বাদ দিয়ে, ইজ গডস গিফট, তো ওর কথা ছেড়েই দিলাম। তো আমার মনে হয় যে কোথাও একটা ওই যে আমরা বলছিলাম পলিটিক্স, তো ইটস নট অনলি অ্যাবাউট মানি, দ্য মেন থিং ইজ পলিটিক্স, যে আমি একে কিভাবে ডাউন করব আর আমি ওকে কিভাবে ওঠাবো, তাতে আমার কি লাভ। এই লাভ লোকসানের খেলায় আলটিমেটলি কিন্তু ক্ষতি হচ্ছে জুনিয়র আর্টিস্টদের। তার থেকে ভালো আমার কাছে সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে অডিয়েন্স। যার থেকে বড় পরীক্ষা আর নেই। অডিয়েন্স যদি তোমাকে লাইক করে তাহলে তুমি পরবর্তী শোটা পাবে, কিন্তু রিয়েলিটি শো তোমাকে ঠিক করতে পারবে না যে তুমি কোন জায়গায় আছো। হ্যাঁ, তুমি ভোটিং মেশিন এই সেই অনেক কিছু আছে, অনেক লাইট, অনেক তোমার গ্রুমিং হবে। গ্রুমিং করার জন্য আমার মনে হয় না রিয়েলিটি শো ইজ ফাইন। তুমি তোমার গুরু সবচেয়ে বেশি গ্রুমিং করতে পারে তোমাকে। হ্যাঁ, তো আমার মনে হয় যে গুরুর গ্রুমিং এর থেকে বড় গ্রুমিং তো আর কিছু হতে পারে না। তো সেই গ্রুমিংটা আগে নাও রিয়েলিটি শো এ না গিয়ে। তো সেটাই আমার মনে হয় যে আমি কখনো রিয়েলিটি শো এর পক্ষপাতী কোনোদিনই নই। বড় গুরুজি পণ্ডিত শঙ্কর ঘোষও
কোনো রিয়েলিটি শোয়ে যেতেন না, কারণ উনি পছন্দ করতেন না। উনি বলতেন যে পড়াশোনা টা যেমন পড়াশোনার মতন, মিউজিক গান বাজনার মতনই হওয়া ভালো। গান বাজনাটা কখনো পড়ে করা যায় না, গান বাজনাটা মনের মধ্যে থেকে আসতে হবে। তো হ্যাঁ, অফকোর্স তার টেকনিক্যাল অ্যাসপেক্টস গুলো আছে, কিন্তু এই মনের মধ্যে থেকে যে গান বাজনাটা আছে সেটাই কিন্তু অডিয়েন্সকে শোয়ে, কোনো রিয়েলিটির মাধ্যমে সেটা হবে না। একদমই তাই। তুমি বারবার যে কথাটা বলছো সেটা হচ্ছে আমরা কেউ নই, সবার আগে আমাদের অপোজিটে যে মানুষ যারা বসে থাকে অডিয়েন্স, তারা না থাকলে আমরা কেউ নই। এই জায়গায় দাঁড়িয়েও একটা কথা আছে, মানে এই কথাটা আমার শোনা, সেটা হচ্ছে যে ঠিক তুমি যেমন এই কথাটা বললে, তেমন এটা যেমন খুব সত্যি কথা, তেমন অনেকেই রয়েছেন যারা এইটা মানে তারা অডিয়েন্সকে অডিয়েন্স বলেই মানে অনেক শো দেখা গেছে যে জায়গায় গিয়ে অডিয়েন্স রীতিমতন হেনস্থা হয়েছে, হয়তো বহুদূর থেকে ছেলেটা এসছে বা মেয়েটা এসছে, সেই জায়গাটা পেলো না, বা হয়তো তার পছন্দের মানে যার সে যেই হোক সে একজন আর্টিস্ট, তার সাথে দেখা করতে গেল, তো তার থেকে কিছু খারাপ, মানে সবসময় আমরা তোমাদেরকে জিজ্ঞেস করি যে তোমাদের কোনো খারাপ অভিজ্ঞতা, এরকম খারাপ অভিজ্ঞতা কিন্তু বহু অডিয়েন্সেরও রয়েছে, যে মানুষটাকে তো মানে ভগবানের মতন ভালোবাসি, সামনে গেলাম তখন এই জিনিসটা এলো। তো এইটা কতটা বলি, সেটা হচ্ছে যে কোনো ফিল্ডে কালো আর সাদা তো থাকবেই, আমাদের সবার মধ্যে কালো আর সাদা আছে। তো কালোটাকে দেখে কোনো লাভ নেই, আমি তো সাদাটাকেই দেখি। তো যারা এই রকম জিনিসগুলো করে, আমি একজনের নাম ইচ্ছা করে আমার মাথায় আসছে না বলে উপায় নেই, উস্তাদ জাকির হোসেন। আমাদের ক্যামেরার পেছনে বিশ্বজিৎ আছে, জাকির হোসেন দেখলে বিশ্বজিৎকেও প্রণাম করে ফেলবে, এরকমই মানুষ, এত ডাউন টু আর্থ, এত কিছু পেয়েছেন উনি। তো উনি তো বলতেই পারেন আমি কেন, হ্যাঁ ঠিক আছে তোমরা এসছো, আমার আজকে টাইম নেই, আমি ইন্টারভিউ দিতে পারবো না। আমি যেমন তবলা বাজাচ্ছিলাম বলতেই পারতাম আমি রেয়াজ করছি, এখন বিরক্ত করবো না। কথাটা সেটা নয়, কথাটা হচ্ছে যে ভালো শিল্পী হতে গেলে আগে ভালো মানুষ হওয়া খুব প্রয়োজন। আর ভালো মানুষ হয়ে যদি আমি অডিয়েন্সকে কানেক্ট না করতে পারি, আমি আমার দেবতাদেরই অ্যাটিটিউড দেখাচ্ছি, তাহলে আমি কোথায় যাব? তো এই জন্যেই আমি নিজে 20 বছর ধরে লড়াই করছি, লড়াই করে হ্যাপি। আমি বলবো না 20 বছর ধরে আমি ইন্ডাস্ট্রিতে আছি বিশাল কিছু ভাবে, সবাই লড়াই করে যাচ্ছে। আমার লড়াইটা 20 বছর আগে একরকম ছিল, এখন অন্যরকম। এখন একটু মানে উঁচু লড়াই, আধ্যাত্মিক লড়াই বলতে পারুন। আর তখন ছিল মানে আমি কিছু একটা করবো, এরকম একটা লড়াই। তো সেই লড়াইতে সব আর্টিস্ট লড়াইয়ের মধ্যে দিয়ে যায়, কিন্তু এই লড়াইটা করতে করতে এইটা ভুলে গেলে চলবে না যে আমার পাটা কিন্তু মাটিতে থাকা দরকার। আমার পাটা যদি একটুও মাটির থেকে উঠে যায়, তাহলে কিন্তু 20টা যে কোনো মুহূর্তে 5 বছরে কনভার্ট হয়ে যাবে। তোমরা হয়তো লক্ষ্য করে দেখবে এই বিশাল নাম হলো, 5 বছর পর খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। তার কারণই হচ্ছে এটা যে আমি আমার সামনের মানুষটাকে যদি সম্মান না দিই, তাহলে আমি রিটার্নে সম্মানটা পাবো না, আমি যতই ভালো গাই যে কোনো জায়গায়। তাই যে কোনো জায়গায়। স্যার, হঠাৎ করে মিউজিক ডিরেকশন কেন? এটা একদম সোজাসুজি একটা প্রশ্নই আসছি, যে হঠাৎ করে এত কিছু থেকে মিউজিক ডিরেকশনই কেন আসা? একটা সত্যি কথা হচ্ছে, আমি নিজের উপর এক্সপেরিমেন্ট করতে যেরকম ভালোবাসি, সেরকম নিজের দিকটাকেও মানে ক্যারিয়ারের ফেজটাকেও বদলাতে ভালোবাসি। তো ওই যে বললাম, মিউজিক করতে করতে আমার মনে হয়েছে যে নিজের মিউজিকটাকে আমি অডিয়েন্সের সামনে যদি তুলে ধরি, তাহলে আমি বুঝতে পারবো আমি কোথায়। সেই কোথায়টা করতে গিয়ে আলটিমেটলি মিউজিক ডিরেকশনে ঢুকে যাওয়া, এবং যেহেতু অডিয়েন্সের ভালো লাগছে আমার কম্পোজিশন, সেহেতু আমার মনে হয়েছে যে মিউজিক ডিরেকশনটা পাশাপাশি করে যাওয়াটা আমার পক্ষে বেটার। তার কারণ আমি নিজেকে খুঁজে পাই। মেন জিনিস হচ্ছে তুমি যেখানে নিজেকে খুঁজে পাবে সেটাই তোমার করা ভালো। তা আমি মিউজিক ডিরেকশন করতে করতে নিজেকে চিনতে পারি। মাঝে মাঝে বিরক্ত লাগে,
আর মিউজিক ডিরেকশন করতে গেলে কি মনে হয় জানো তো মাঝে মাঝে, যে ধরো আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি না, আমি মাঝে মাঝে আমার বন্ধু বান্ধবদের বলি ফ্রাস্ট্রেশন ইজ দ্য বুস্ট অফ মাই এনার্জি। ফ্রাস্ট্রেটেড না হলে একজন আর্টিস্ট হওয়া যায় না। তো এই ফ্রাস্ট্রেশন থেকেই অনেক ধরনের মিউজিক মাথায় আসে, এবং একটা ঘরে বসে একটা মিউজিক কম্পোজ করার মধ্যে একটা দারুণ ভালো লাগা আছে। সেই ভালো লাগাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না আনফরচুনেটলি, সেই ভালো লাগাটা একান্ত নিজের আমার। তো সেই ভালো লাগাটা কন্টিনিউ হচ্ছে বলেই আমি একজন মিউজিক কম্পোজার বা মিউজিক ডিরেক্টর যাই বলো। আর মিউজিক ডিরেকশন করতেই হবে, আমি সবসময় মুখিয়ে থাকবো মিউজিক ডিরেকশন করার জন্য, সেটাও নয়। কিন্তু আমি কিন্তু লাইভ পারফরমেন্স করি, বিদেশে যাই, সেটা একটা আমার মেন সাবজেক্ট। কারণ আমি লাইভ পারফরমেন্স না করলে বেশি দিন থাকতে পারি না। যদিও প্যান্ডেমিকের মধ্যে নিজেকে অনেক কন্ট্রোল করে রাখার চেষ্টা করেছি, এখনো মাঝে মাঝে বেরোতে ইচ্ছা করছে, যদিও লাইভ পারফরমেন্সের অবস্থা ভালো নয়, আপনারা সবাই জানেন। কিন্তু সেখান থেকে এসেও ওই মানে প্যান্ডেমিকের মধ্যে অনেক কম্পোজিশনস তৈরি করেছি, যেগুলো আস্তে 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 আই উইল রিভিল টু দ্য অডিয়েন্স। বাট ওই মিউজিক ডিরেকশনে এই জন্য আসা, এবং মিউজিক ডিরেকশনে থেকে যাব, মানে এনিথিং রিলেটেড টু মিউজিক আই উইল বি দেয়ার। আচ্ছা, এবার না একটু অন্য টাইপের কোয়েশ্চেনে যাই, যেটা আমি আপনাদের প্রথমেই বললাম যে মানুষটির বাড়িতে যাচ্ছি তিনি বেসিক্যালি একজন রঙিন মানুষ। কেন রঙিন মানুষ বললাম, উনি দুটো কথা বললেন। একটু আগে উনি বলেছিলেন যে ছোটবেলায় লুকিয়ে লুকিয়ে কাউকে না বলে যেতাম, ঠিক মানে প্রেমিকার কাছে যাচ্ছি এরকম একটা ব্যাপার। ঘরোয়া অভিষেক বাসু কিরকম? সামনেই ভ্যালেন্টাইন ডে আসছে, সরস্বতী পুজো আসছে, এবং আমি জানি তুমি মানে তোমার বাড়িতে সর্বদা বসন্ত বিরাজে। তো ঘরোয়া অভিষেক বাসু খবরটা তোমায় কে দিয়েছে? যার বাড়িতে সবসময় গান বাজনা হয়, তো তার বাড়িতে তো বসন্ত বিরাজ করে। পয়েন্ট টু বি নোটেড, তার মানে কলকাতার প্রত্যেকটা সিঙ্গারের বাড়িতে কিন্তু বসন্ত বিরাজ করে, এইটা কিন্তু মানতেই হবে। তো না, জোকস অ্যাপার্ট, 365 দিন ভ্যালেন্টাইন্স ডে, একদিন ভ্যালেন্টাইন ডে হতে পারে না, বা 7 দিনের এই যে চকলেট ডে, টেডি ডে, এইসব হতে পারে না। 365 দিন ভ্যালেন্টাইন ডে আমার কাছে অন্তত তাই। আর ভ্যালেন্টাইন যে কোনো সময় যে কোনো ভাবে আসতে পারে, তো সেটা এটা একটা মুহূর্ত। এই মুহূর্তটা যেমন আমার জীবনের ভ্যালেন্টাইন হচ্ছে তবলা, আমি যদি ডেসক্রাইব করতে চাই, বা আমার জীবনের ভ্যালেন্টাইন হচ্ছে মিউজিক, এভরিথিং রিলেটেড টু মিউজিক। অ্যান্ড আই অলওয়েজ টেল ইটস অ্যান আনকন্ডিশনাল লাভ। যেটা আনকন্ডিশনাল লাভ সেটাই প্রেম। তো সবচেয়ে ভালো প্রেমের মুহূর্ত হচ্ছে আমার মিউজিকের সঙ্গে, যেটা আমি সবসময় পাই। আর মিউজিককে পাশে নিয়ে ঘুমোই, মিউজিককে পাশে নিয়ে গাড়িতে লং ড্রাইভে যাই, সবসময় মিউজিক আছে। তো আর বাকি ভ্যালেন্টাইন, যার জন্য তুমি একটু কিন্তু ভাবে বললে, তো সেই ভ্যালেন্টাইন তো ওই ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত, তো ওরকমই আর কি, মানে এসে যায় আবার চলে যায়। হ্যাঁ, মানে লাইফ ইজ লাইক আ রানিং ট্রেন, এনিওয়ান ক্যান কাম এনি টাইম। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট the situation, that's it. Valentine's Day is a situation, nothing else. এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি আমরা, জায়গাটা অভিষেকদার ভীষণ পছন্দের একটা জায়গা। বাড়ির মধ্যে বোধহয় সব থেকে বেশি ভালোবাসার জায়গা এটা, তাই তো? একদমই। আর এই যে এত ফুল দেখছো, সেই জায়গাটাতেও আমি যাব, এত ফুল দেখছি। এবং এইটা বলার আগে আমি বলি, সেটা হচ্ছে অভিষেকদা কতটা রঙিন মানুষ, প্রেমিক পুরুষ বটে, তা নাহলে এত সুন্দর করে গার্ডেন মেইনটেইন। শুধু মনে হচ্ছে রোজ ডের আগে রোজটারই অভাব, রোজ ডেটা চলে গেল। এটা আপনাদের একটা সত্যি কথা বলি, আমি রঙিন হতে পারি কিন্তু টাইমটা খুবই কম, এবং পুরো এই যে বাগান, মানে রুফটপে বাগান, এটা পুরোপুরি ইটস অল দ্য ক্রেডিট গোজ টু মাই ফাদার। তো বাবা পুরো জিনিসটা সামলান, এবং হ্যাটস অফ টু হিম যে এত ভালো করে রাখেন। আমরা খালি মজাটা নিয়ে এসে, তারপরে অভিষেকদা যখন বলছে আমার প্রিয় জায়গা, তো অবভিয়াসলি ফুল না ভালোবাসলে প্রিয় জায়গা কি করে বললো? ফুল তো
ভালোবাসে, তো অবভিয়াসলি প্রেমিক পুরুষ তো বটেই। প্রেমিক তো বটে, মন প্রেমিক না হলে মিউজিশিয়ান কি করে হবে? একদম একদম। আচ্ছা একটা কথা বলো, দাদা সাহেব ফালকে পুরস্কার, কলাকার অ্যাওয়ার্ডস, এই সমস্ত কিছু যাকে কেন্দ্র করে সেটা হলো ফাগুন। ফাগুন কি, ফাগুনের কাহিনী সমস্তটা যদি একটু শেয়ার করো। ফাগুনের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় ভেদাট্রনিক্স। ভেদাট্রনিক্স আমাদের একটা সব মানে পুরো টিমের একটা মানে প্রচেষ্টা। ভেদাট্রনিক্স ইজ অ্যান ইলেকট্রো ওয়ার্ল্ড মিউজিক প্রজেক্ট, যেটার সঙ্গে ইলেকট্রনিক মিউজিক অ্যাটাচড। এটাতে অভিক গাঙ্গুলি মেনলি, অভিক আর আমার কম্পোজিশনস নিয়ে তৈরি। এবং অভিক আপনারা সবাই জানেন, চেনেন হয়তো। অভিক ইজ আ রিয়েলি গ্রেট পিয়ানিস্ট, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রাইট নাও। আর অভিকের সঙ্গে মিশে ইলেকট্রনিক মিউজিকটাকে নিয়ে ভাবতে ভাবতে ফাগুনের কথা মাথায় আসে। আর তখনই ফাগুন মিউজিক ভিডিওটা করা, এবং মিউজিক ভিডিওটা যখন করি আমরা, তখন আমরা কেউ ভাবিনি যে এইভাবে এরকম একটা জায়গায় মিউজিক ভিডিওটা পৌঁছবে। তো স্টোরি বেসড মিউজিক ভিডিও, যেখানে মিউজিশিয়ানদের কম দেখানো হয়েছে, এবং উই ওয়ার ভেরি পার্টিকুলার অ্যাবাউট দিস, যে আমরা নিজেরা অ্যাক্টিং করব না, আমরা প্রপার অ্যাক্টার্সদের দিয়ে, প্রপার মডেলস দিয়ে একটা স্টোরি কে কেন্দ্র করে মিউজিক ভিডিওটা করব। ডিরেক্টেড বাই পার্থ গাঙ্গুলি, ডিরেক্টর। এখানে তেজাস গান্ধী কস্টিউম করেছেন, শুভনিতা সুপার মডেল, ও অ্যাক্টিং করেছে। অদ্ভুত ফেজ, মানে ফাগুন ইজ হ্যাজ লট অফ এলিমেন্টস, মানে প্রেম, ইরোটিজম, খুন, মার্ডার, অনেক কিছু আছে, থ্রিল, অনেক কিছু আছে, কিন্তু 5.5 মিনিটের মধ্যে, ওই জন্য ইন্টারেস্টিং। আর যখন দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডটা আসে আমার কাছে, আই ওয়াজ স্টান্ড, মানে একটা নতুন প্রচেষ্টা, মিউজিক ভিডিও, তার মধ্যে স্টোরি বেস, সেটাকে কেন ভালো লাগলো। তো আমি যখন দাদা সাহেব ফালকের টিমকে জিজ্ঞেস করি, তখন ওনারা একটাই কথা বলেন যে there is something in this project which was missing in all other music videos. ওই কথাটা আমাদের খুব ক্যাচ করেছিল, যার জন্য দাদা সাহেব ফালকে পাওয়ার পরে আমরা কলাকার অ্যাওয়ার্ডসও পাই। আর কলাকার অ্যাওয়ার্ডসে তো জুরিতে কারা থাকে আপনারা জানেন, মানে স্টলওয়ার্ডস লাইক গৌতম ঘোষ, গৌতম দা নিজে দেখেছেন, খুব অ্যাপ্রিসিয়েট করেছেন, আরও সবাই কলাকার অ্যাওয়ার্ডসে। তো সব মিলে ব্যাপারটা আর মিউজিক ভিডিওতে সীমাবদ্ধ ছিল না। মিউজিক ভিডিওর পরেও আমাদের একটা পথ মানে হয়ে গেছে, যেটার থেকে আমরা আরও পরবর্তীকালে মিউজিক ভিডিও করেছি। রিসেন্ট ওয়াজ দ্য মিয়া, সেই ক্ষেত্রে আরও নিজেদের ইচ্ছাটা আরও বেড়ে গেছে, অ্যাজ বিকজ পিপল সাপোর্টেড আস। একটা কথা বলো, আমি প্রথমেই 3টে বিশেষণ দিয়েছিলাম, তবলিয়া, সুরকার, পরিচালক মহাশয়। তবলিয়ার পরিচয় পেয়ে গেছি, সুরকারের পরিচয় পেয়ে গেছি, এবার আসবো পরিচালক মহাশয়ের পরিচয়। পরিচালক অভিষেক বোস একদমই অন্য একটা মানুষ, যার মধ্যে কোনো রকম ভালোবাসা নেই। না, বাট সত্যি কথা বলতে পরিচালক হওয়ার কোনোদিনও কোনো স্বপ্ন বা ইচ্ছা আমার ছিল না। অ্যান্ড অল দ্য ক্রেডিট গোজ টু লকডাউন। কারণ লকডাউন আমাকে অনেক কিছু শিখিয়েছে, যেখান থেকে পরিচালক হওয়ার সূত্রটা এসে গেছে। আর পরিচালক হলেই তো হওয়া যায় না, শিখতে শিখতে পরিচালক হতে হয়, অনেক কিছু টেকনিক্যাল অ্যাসপেক্ট শিখতে হয় পরিচালক হতে গেলে। তো আমি লকডাউনে প্রচুর পুরনো সিনেমা, আর আমি একটু পুরনো সিনেমা বেশি দেখতে পছন্দ করি, মানে একটা সিনেমা একবার দেখা হয়ে থাকলেও পরে আবার দেখি। তো সেইখান থেকে পরিচালক হওয়া সম্ভব হয়েছে। এবং তোমরা জেনে গেছো যে আমি অনেকগুলো ছোট শর্ট ফিল্মস করেছি এর মধ্যে। আর আবার সাপোর্ট না পেলে তো পরিচালক হওয়া সম্ভব নয়। তো প্রডিউস করেছেন হেমন্ত মার্দা, অয়নজিৎ সেন প্রডিউস করেছেন, হু ইজ আ বলিউড প্রডিউসার। তো সব ক্ষেত্র মিলিয়ে মিশিয়ে সাপোর্টটা ভীষণ পেয়েছি এই লকডাউনে। কাজে এই লকডাউনে ফ্রাস্ট্রেশনটা ছিল,
কিন্তু ফ্রাস্ট্রেশনটা আবার টেকনিক্যালে রূপ দিয়ে দিয়েছে। মানে ফ্রাস্ট্রেশনটা ওই যে বুস্ট ইজ দ্য বুস্ট অফ মাই এনার্জি, ওই এনার্জিটা পেয়ে গেছি ফ্রাস্ট্রেশন থেকে, যার জন্য এই সৃষ্টিগুলো এরকম ভাবে পরিচালক হওয়া। বাট পরিচালক তকমাটা আমি নিজের সঙ্গে লাগাতে চাই না, বিকজ তোমরা বলছো বটে, কিন্তু আমি মিউজিশিয়ান হয়ে থাকতে ভালোবাসি। আর আমি সবসময় মানে মৃত্যুর পরেও যেন মানুষ আমাকে মিউজিশিয়ান বলেই চেনে, ওটাই আমার প্রথম পরিচয়। তো পরিচালকটা তো ভালো হয়েছি। এখন আমরা সাথে যাকে নিয়ে চলে এসেছি, তাকে সাথে আজকে না নিলে আমার মনে হয় না আজকের আড্ডাটা সম্পূর্ণ হতো, তাই তো অভিষেকদা? একদম একদম। কারণ তুমি প্রথম থেকেই বলছো গুরু শিষ্যের একটা মেলবন্ধন দরকার হয়, এবং আমার মনে হয় বাবা মা জীবনের পরম গুরু। এবং তোমার এই ডিরেকশনে আসা, তোমার মানে তুমি হয়ে ওঠাটার পেছনে আমার যতটুকু আমি জানি আঙ্কেল আন্টির একটা বিশাল ভূমিকা রয়েছে। এবং স্পেশালি আমি ডিরেকশনে যাব, ডিরেকশনের পেছনে তো আন্টির একটা বড় ভূমিকা রয়েছে, সেটা অবশ্যই। যেমন তুমি বললে যে আমার পুরো ব্যাকগ্রাউন্ডটাই জুড়েই আমার বাবা মা, অবভিয়াসলি সবার ক্ষেত্রেই তাই। তবে ডিরেকশনে আসার সময় যেটা সবচেয়ে বেশি লোভনীয় জিনিস ছিল আমার কাছে, সেটা হচ্ছে আমার মা প্রথম কথা পোয়েট, তার মধ্যে আবার এত লিউক্রেটিভ জিনিস লেখা আমার চোখের সামনে ভাসছে, সেগুলো নিয়ে কিছু করার একটা মানে বাসনা। তো সেই বাসনা থেকে আস্তে আস্তে ডিরেকশনে আসা, তারপর তো স্বয়ং লেখিকাই বললেন। একটু লেখিকার সাথে পরিচয়টা তুমি করিয়ে দাও, আমি আর পরিচয় করাবো না, তুমি। আচ্ছা, বন্ধু বান্ধব তো সবাই জানে, বাট আপনারা জানেন না, আলো বাসু আমার মা। আর তার থেকেও বড় ওনার পরিচয় হচ্ছে শি ইজ পোয়েট আলো বাসু। আন্টি, এবার সরাসরি তোমার কাছে যাই। এই যে আমি প্রথমেই যেটা যাবো, ইটারনাল ক্যানভাস বা শাশ্বত প্রেম বলতে যেটা বোঝায়, এত সুন্দর একটা কনসেপ্ট কিভাবে? আসলে ছেলেকে মিউজিশিয়ান, ছেলে এই মিউজিকের দিকে তার এত ছোটবেলা থেকে আগ্রহ দেখে আমরা ভেবেছি যে তাকে সে যা করতে চায় তাতে আমরা পেছনে থাকবো, তাকে সাহায্য করব, এইটুকুই আমাদের ইচ্ছে ছিল। আর আজকের এই যুগে যেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই র্যাট রেস, তার মধ্যে কোনো বাবা মা সাহস করে ছেলেকে গান বাজনা শুনতে আমাদের খুব ভালো লাগে, আমরা খুব খুশি হই। কিন্তু যারা করে এইসব গান বাজনা, তাদের যারা এরকম ক্রিয়েটিভ ওয়ার্ক করে, তারা জানে যে এই মানে এই অর্থনৈতিক জীবনে তারা কিভাবে ফাইট করে একটা দিকে আসে, মানে এই গান বাজনার দিকে তারা কাজ করে যায়। সুতরাং একজন বাবা মা হিসেবে আমরা ছেলেকে প্রথম থেকে যখন তার সঙ্গে সঙ্গ দেব ঠিক করেছি, তখন সেটা একটা সমুদ্রে না জেনে ঝাঁপ দেওয়া বলে যাকে। তারপরে দেখলাম যে মনের আকাঙ্ক্ষা আমরা যা যে কেউ কোনোদিন পূরণ করতে পারি না, আমরা সবাই অনেক কিছু হতে চাই ছোটবেলায়, তারপরে আস্তে আস্তে আমাদের হওয়ানো হয়, কিন্তু আমরা নিজেরা কিছু তার আমাদের ভূমিকাটা কমই থাকে। তো সেই জন্য আমি ঠিক করেছিলাম যা আমি করতে পারিনি তা যদি ও করে, ওর পাশে সবসময় থাকবো, এই চিন্তা করে। যারা গান বাজনা করে, যারা ক্রিয়েটিভ ওয়ার্ক করে, যারা লেখালেখি করে, তাদের একটা ইনার সেন্স তৈরি হয়। আর এই ইনার সেন্স থেকে এই যে প্যান্ডেমিক, এত বড় একটা মহামারী, তাতে কর্মহীন অবস্থায় বসে থাকা, তার মধ্যেও এদের ক্রিয়েটিভিটি কিন্তু ভেতরে ভেতরে চলতে থাকে। আর সেই ক্রিয়েটিভিটিটা আসলে কি, আসলে প্রত্যেক মানুষ নিজেদের খোঁজার জন্যই কিন্তু আমরা পৃথিবীতে আসি। যতই আমরা হালকা কথার মধ্যে থাকি, হালকা চালে থাকি, আস্তে আস্তে আমাদের সেই গভীরতার মধ্যে প্রবেশ করতে হয় জীবনে। ইটারনাল ক্যানভাস সেইখান থেকেই আমার লেখা। আর এইসব ছেলেমেয়েরা, অল্পবয়সী ছেলেমেয়েরা যেগুলোকে নিয়ে কাজ করছে, তার মানে আমি কোথাও আশার আলো দেখতে পাই যে ওদের মধ্যেও এই বিশাল একটা অনুভব তৈরি হচ্ছে। এটা খুব আশার কথা, বিশেষ করে ভারতবর্ষের মতো জায়গায়। তোমার কাছ থেকে একটু জানবো ইটারনাল ক্যানভাস। ইটারনাল ক্যানভাস শাশ্বত। ইটারনাল ক্যানভাস আমি এখন কিছু বলবো না, তার কারণ লেখিকা আছেন তো সামনে, হয়তো ভুল ধরাতে পারেন। তো সেই জন্য ইটারনাল ক্যানভাসের মূল যখন
পাপিয়াদি গুরুমার ক্যারেক্টার করেছেন। তো পাপিয়াদি যখন শোনে তখন একটাই প্রশ্ন যে এইটা তো তোমার কাছ থেকে বেরোবে না, এটা কার কাছ থেকে বেরিয়েছে? তো তখন বললাম আমার মায়ের লেখা। বললো এই যে মানে বেদান্ত চর্চা, এই যে ফিলোসফিক্যাল থটস, এটা একমাত্র কিন্তু আমি যতই বড় হই এটা কিন্তু আলো বাসুর কাছ থেকেই পাবো। তো সেই পাওয়া নিয়ে আর আমার সবসময় ইচ্ছে ছিল একদম অন্যভাবে পাপিয়াদিকে লোকে দেখুক। অনেক দিন পর পাপিয়াদিকে এই চরিত্রে, এরকম একটা টাফ চরিত্রে মানুষ পেয়েছে। আর দেবলীনার ক্যারেক্টারটা হচ্ছে বিপাশা। বিপাশা হচ্ছে ডান্সার, ডান্স করতে পারছে না প্যান্ডেমিকের সময়, যেখানে মানে অডিয়েন্স আমাদের দেবতা, মায়ের লেখা যে অডিয়েন্স যেখানে আমাদের দেবতা আর স্টেজ যেখানে মন্দির, সেই মন্দির আর দেবতাকে আমি যখন পাচ্ছি না, বিপাশা যখন পাচ্ছে না, তখন তার মনের অবস্থাটা, সেই মনের অবস্থাটা সেই যখন গুরুমাকে, আবার গুরু শিষ্য পরম্পরাও আছে, গুরুমাকে যখন সে বোঝাচ্ছে বলছে, তখন গুরুমা তাকে বোঝাচ্ছেন যে ডান্সের ফর্মটা শুধু স্টেজে সীমিত নয়, ডান্সটা হচ্ছে এমন একটা ফর্ম which can connect you to Almighty। হ্যাঁ, আবার সেই বেদান্ত চর্চা, তার মধ্যে অনেক কিছু আছে, তো সেটা তো দর্শক যখন দেখবেন তখন বুঝতে পারবেন। তো সুতরাং খুব টাফ একটা থট, যেটা খুব সিম্পলি দেখানো হয়েছে। আর আমরা খুব কষ্ট করে করেছি। তেজাস গান্ধী অ্যাসোসিয়েট ডিরেক্টর, তোমরা জানো, তো তেজাস প্রচন্ড হেল্প করেছে এই প্রজেক্টটায় আমাকে, কারণ আমাদের আর্ট ডিরেক্টর নেওয়ার অবস্থা ছিল না, কারণ প্যান্ডেমিকের সময় এমনি কম 5-6 জনে 7-8 জনের টিমে কাজ করতে হচ্ছিল। আর এই বাড়িতেই কিন্তু শ্যুটটা করা, তো সুতরাং আমরা সেটাও আপনারা খেয়াল করবেন। তো ইটার্নাল ক্যানভাস ইজ ইটার্নাল, মানে মানুষ দেখলে, স্পেশালি মিউজিশিয়ান, সিঙ্গার্স, ডান্সার্স, সমস্ত আর্টিস্ট যদি দেখেন, তারা রিলেট করতে পারবেন ইটার্নাল ক্যানভাসকে। এবং আমি রিকোয়েস্ট করবো অডিয়েন্সকে, যেন আপনাদের বাড়িতেও যারা সুপ্ত গান বাজনা করে, প্রফেশনালি করে না, তাদেরকে আরো ইটার্নাল ক্যানভাস দেখান, যাতে তাদের মধ্যে থেকে তাদের ক্রিয়েটিভিটি আরো বেরিয়ে আসে। তার জন্যই ইটার্নাল ক্যানভাসটা। আবার আন্টি তোমার কাছে ফিরবো, রজনীগন্ধা একদম নতুন ভাবে আছে, এবং আমি জানি মানে তুমি যখন আবার সেই লেখিকার ভূমিকায়, তখন নিশ্চয়ই আরো একটা নতুন কিছু কনসেপ্ট নিয়ে আসছে। একটু যদি শেয়ার করো কি আছে। সে কতটা বলা যাবে সে তো আমি জানি না, আমি কতটা পারমিসিবল বলার জন্য, গল্পটা তো বলা যাবে না এখন। তবে এটা ওই জীবন দেখি নানা রকম জীবন দেখতে দেখতে, কোনো মানুষই তো, সব মানুষ ভালো, আসলে পরিবেশ পরিস্থিতি মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যে তখন সেটা করতে বাধ্য হয়, কিন্তু তার ভিতরে কিন্তু ভালো মানুষটা রয়ে যায়। আর সেই ভালো মানুষ থেকে ভালো মানুষটা কখনো কখনো বেরিয়ে আসতে চায়, বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে সেই ভালো মানুষ বেরিয়ে আসে। আর এইরকম পরিস্থিতির শিকার অনেক সময় অনেক রকম মানুষ হয়ে থাকে। সেই একটা সামান্য পরিস্থিতি আমি ধরেছি, যা আমাদের দেশে খুবই স্বাভাবিক না। কিন্তু তোমার প্রশ্নের মধ্যে একটা গ্যাপ আমি রেখে দিচ্ছি, কারণ রজনীগন্ধা এমন একটা সাবজেক্ট, সেটা পরে মানুষ জানুক। আর রজনীগন্ধায় এমন একজন অভিনেত্রী অভিনয় করছেন, যাকে কিন্তু মানুষ আবার নতুন ভাবে দেখতে পাবেন। মানে রজনীগন্ধার গন্ধটা আস্তে আস্তে সাংঘাতিক, সে অলরেডি ভীষণ লোন তার ফিল্ডে, বলাই বাহুল্য। তুমি তো নামটা অলরেডি জানো, কিন্তু অডিয়েন্সকে আমরা বলবো না, গোপন রাখবো। কিন্তু তার সেই যখন মানে প্রথম মিটিংয়ে যখন সে বলল আন্টি লিখেছেন, এতটা টাফ সাবজেক্ট, তো কোথাও কোথাও এই টাফ সাবজেক্টটা ইজি করার মতন সাহস এবং অ্যাক্টিং স্কিলস তার আছে, যেটা আমরা প্রত্যেকটা ওয়ার্কশপেও দেখতে পাচ্ছি। তো আপনাদের কাছে সে আসছে খুব তাড়াতাড়ি, নামটা গেস করতে পারবেন। হ্যাঁ, রজনীগন্ধার, কিন্তু কেন রজনীগন্ধার নামটা সেটা আমি বলতে পারি। পিউট্রিড স্মেল অফ লাইফ, মানে জীবনের পোড়া গন্ধ। পোড়া গন্ধ কেন?
জীবনটাই বা কতটা স্ট্রাগল, সেটা কিন্তু মানে জানতে হলে কিন্তু রজনীগন্ধা দেখতেই হবে। আচ্ছা আন্টি, তোমায় যখন সাথে পেয়েই গেছি তখন এবার কোয়েশ্চেনটা একটু অন্যভাবে যায়, সবসময় তো ওদেরকেই জিজ্ঞেস করা হয় যে তোমরা কেমন বা তোমাদের কিছু, তোমার ছেলে অভিষেক কেমন বলো তো? এমনি তো প্রেমিক পুরুষ অনেক কিছু বিশেষণ আমি দিয়েছি, এবার তোমার ছেলে অভিষেক কেমন সেটা একটু দর্শকের সাথে শেয়ার করো তো, ছোট থেকেই। এটা তো খুব কঠিন প্রশ্ন। ছেলে মাকে, ছেলে আর মায়ের মধ্যে এতটা গ্যাপ থাকে না। যখন কাউকে আমি জাজ করতে চাইবো তখন তার থেকে আমার একটু দূরত্ব থাকা প্রয়োজন। যদি ততটা দূরত্ব না থাকে, যেমন আমরা মাকে কিছু বুঝতে পারি না, কেন মায়ের সঙ্গে আমার সেই দূরত্ব নেই, কাউকে বুঝতে গেলে একটু দূর থেকে দেখতে হয়। ছেলে আর মায়ের সম্পর্কটা এত কাছাকাছি যে আমরা দুজনের পক্ষে আমাদের বলা খুবই মুশকিল, যে ছেলেও বলতে পারবে না হয়তো মা কেমন, আর মাও বলতে পারবে না ছেলে কেমন। ছেলে মানে ছেলে, একটা বিরাট অর্থ। কোনো মা বোধহয় ডিফাইন করতে পারে না আমার ছেলে কেমন। শুধু সবসময় চেয়েছি ভালোতে থাকো, নিজেও সবসময় সেটা চেষ্টা করেছি। পৃথিবীতে ভালোর অভাব নেই, যা কিছু ভালো তার সঙ্গে তুমি যুক্ত থাকো, সেটা যা খুশি হতে পারে। এটা খুব সামান্য ধুলোর থেকে কুড়িয়ে নেওয়া জিনিসও হতে পারে, আবার কোনো বিশেষ ব্যাপারও হতে পারে। এই ভালোতে থাকাই কিন্তু জীবন, সেই শিক্ষায় ছেলেকে দিয়েছি, আর আমি নিজেও সেই শিক্ষার মধ্যে থাকতে চাই। না সেটা ঠিক, বাট আমি একটু লাইট করি ব্যাপারটা, এটা গম্ভীর হয়ে গেল তো। তোমরা ছেলে অভিষেক কেমন জানতে গেলে হঠাৎ করে আমার বাড়িতে অ্যাটাক করতে হবে। যখন এনি ডে ইউ কাম, এমন একটা সময় মোটামুটি রেডি, লুকিয়ে লুকিয়ে ব্যাপারটা উপলব্ধি করতে হবে। ধাপ্পা দেওয়া যাবে না, লুকিয়ে লুকিয়ে দেখতে হবে। দেখবে প্রচুর ঝগড়া হয়, মা ছেলে এত ঝগড়া হয়, তাহলেই বুঝে যাবে যে ঝগড়াটা কেন হচ্ছে আর কেন এত মেয়ে। আমি কোনো প্রোগ্রামে যাই, সেটা অভিষেক চায় না, তার কারণ ও জানে সবাই ওকে বলবে খুব ভালো খুব ভালো খুব ভালো, কিন্তু একমাত্র মাই ওকে হয়তো বলবে কিছু যে এইটা তোর হয়নি। আর এইটা বলতে বলতেই মাদের বোধহয় ধর্মই এটা, যে খুব একেবারে সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ দেখতে চাওয়া ছেলেকে। সেটা তো মায়েদের পক্ষে ঠিক না সব সময়, কিন্তু এই স্বভাবটা তাদের থাকে। আপনারা তো বুঝতে পারছেন, আন্টি একটা কথা বললেন, আমি কথাটা পয়েন্ট আউট না করে পাচ্ছি না, কোটেডে বলবো। আন্টি এক্ষুনি বললেন ধুলোর মধ্যে থেকেও ভালোটাকে বের করো। আপনি বুঝতে পারছেন হয়তো আপনারা যে কেন ইটারনাল ক্যানভাস বেরিয়ে যাবে, কেন রজনীগন্ধা আসছে, তার কারণ, এবং যিনি লিখছেন তার মননটা কোথায় কোন লেভেলে পৌঁছালে একটা মানুষ এত সুন্দর কথা বলতে পারেন যে ধুলোর মধ্যে থেকেও ভালোটা নাও। তো আন্টির কথা তো আমি কেন ডিরেক্টর হয়েছি। এবার অ্যাকচুয়ালি মানে অভিষেকটা পুরো অন্যরকম। অভিষেকটা প্রেমিক পুরুষ কেন হয়েছে সেটা বুঝতে পারছি, সেটা আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি অভিষেকটা প্রেমিক পুরুষ কেন হয়েছে। মানে এত ভালোটা নাও বা ধুলোর মধ্যে থেকেও মানে ভালোটা নাও, এটা সবাই বলে, সব মা বাবা বলে, কিন্তু আমি হয়তো এই কথাটা প্রথম শুনলাম যে ধুলোর মধ্যে থেকেও ভালোটা নেওয়া যায়। থ্যাংক ইউ আন্টি। মানে তোমার সাথে আড্ডা, যে বললাম অভিষেকটার সাথেও শেষ হয় না, তোমার সাথেও আড্ডা দেওয়ার আরো সুযোগ চাই, জানি তুমি ব্যস্ত, যদি একটু তাও সুযোগ করে দাও। খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে। আমি আসলে ইয়াং জেনারেশনের কাছে সঙ্গে মেশামেশি করতে ভালোবাসি, তার কারণ আমাদের মধ্যে অনেক কিছু শেষ ক্ষয়ের ব্যাপার আছে। মানুষ, আমার যে এনার্জি সেই লেভেলটা আর আগের মতো নেই। তোমাদের দেখলে আমার সেটা একটু গেইন করি তোমাদের কাছ থেকে, সেটা এই এনার্জি লেভেলটা নেওয়ার জন্য তোমাদের মতো সান্নিধ্য আমার সবসময় খুবই প্রিয়। তোমরা সবসময় ভালো ভালো কাজ করো, আমার কাছাকাছি থাকো, এই আমি প্রার্থনা করি। থ্যাংক ইউ। এটা তো অভিষেক বাসুর জীবনের এতক্ষণ যতটুকু আমি প্রশ্ন করলাম বা তুমি উত্তর দিলে, সেগুলো সবটাই পজিটিভ 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 গেছে। ফেলিয়ার তো আসে, অভিষেক বাসুর জীবনের খারাপ লাগার মুহূর্ত কিছু নেই, কারণ সবই খারাপ লাগে, যেটা ভেবেছিলাম সেটা হয়নি। না, বাট অনেস্টলি স্পিকিং, খারাপের মধ্যে দিয়ে একটা শিল্পী যায়, এবং সেই খারাপ লাগার ফেজগুলো এতই বেশি, সেগুলো নয় আপনারা নাই জানলেন, একটু কালারফুল দিকটাই থাকুক আপনাদের কাছে। আমি একটু খারাপটা গোপন করি এই জন্য, কারণ খারাপটা আমার খুব ভালো লাগার জিনিস, কারণ ওখান থেকে আমার সৃষ্টিগুলো আসে। তাও
আমার ডিরেক্টর হওয়ার একটা প্রধান কারণ, যেটা খারাপ লাগার থেকে, আমি প্রচুর ডিরেক্টরের, মানে এখন হয়েছে না সরকারের দুয়ার, সেরকম ডিরেক্টরের দুয়ারে প্রচুর ঘুরেছি। তো তারা সবসময়, তাদের কাছ থেকে আমি একটাই জিনিস শুনেছি যে আমাদের না টিম আছে, ওই টিম থেকে আমি আলাদা। তো এরকম না 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 শুনতে শুনতে হঠাৎ করে এখন আমাকে যখন ডিরেক্টররা ফোন করেন, সিনিয়ররা ফোন করে বলেন তুই খুব ভালো কাজ করছিস, ডিরেকশন করছিস, আমার অল অফ আ সাডেন একটাই জিনিস মনে হয় যে আমি যেন কোনোদিনও কাউকে না বলি না। হ্যাঁ, তো এই শিক্ষাটা আমি নিজের থেকে পেয়ে গেছি যে কাউকে না না কখনো বলতে নেই, কারণ কখন সে কিভাবে আসে কেউ জানে না। তো সেইখান থেকে আমার খারাপ লাগা একটা প্রধান ইনসিডেন্ট বলছি। আমি একজন নামী ডিরেক্টরের কাছে গেছিলাম, তিনি আমাকে বলেছিলেন যে এক্সপিরিয়েন্স না হলে আমি নেব না। তো আমার ধারণা ছিল না যে চুল পাকলে এক্সপিরিয়েন্সড হয়। ক্লাসিক্যাল মিউজিকে একটা কথাই আছে যে 45 বছর বয়সের আগে তুমি সিনিয়র নাও বা এরকম কিছু। তো আমার তো চুলই নেই, সেটা ছেড়ে দিন। তো কিন্তু ওই খারাপ লাগা মানে হচ্ছে যে সবসময় না কথাটা শুনতে হয়েছে, কিন্তু আবার এটাই ভালো লাগা যে না শুনতে শুনতেই আমি নিজের হ্যাঁগুলোকে প্রমাণ করতে 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 যাচ্ছি। অভিষেক, এত এনার্জিটা পাও কোথা থেকে? কারণ আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এবং আপনারা যদি পুরো এই আড্ডাটা আজকে মন দিয়ে দেখেন, দেখবেন প্রথম দিকে আমি অভিষেকটাকে অভিষেক দা নয় স্যার বলছিলাম, আপনি বলছিলাম। সেইখান থেকে অভিষেকটা এতটা ডাউন টু আর্থ, আমাকে একটা টাইমের পরে বললো তুই তো এত ছোট, কি স্যার কি আপনি, তুমি বল দাদা আমি। না, ব্যাপারটা কিছুই নয়, আমার বয়সটা এখনো কম আছে, সেটা ওকে বোঝাতে চাইছে, আমি স্যার নই। তার মানে অভিষেক দা ওই বারবার একটা জায়গাতেই চলে যাচ্ছি, মানে মনের মানুষ হিসাবে হয়তো অভিষেক দা ভীষণ ভীষণ কুল। একদমই। এত এনার্জি পাও কোথা থেকে অভিষেক দা? এত মানে স্ট্রাগল তো ছিল জীবনে, এখনো আছে। তোমাদের কাছ থেকে এনার্জি পাই, তোমাদের এনার্জি গুলো নিয়ে নি, আমি চুম্বক। হ্যাঁ, এই এনার্জি কথাটা এমন একটা জিনিস, টপিকটা যেটা নিজের মধ্যে নিয়ে নিতে হবে। হ্যাঁ, আর এই যে বিশ্বজিৎ সুন্দর ক্যামেরা করছে, ওর মধ্যে এমন একটা এনার্জি আছে যাতে করে আপনারা ভালোভাবে দেখতে পাবেন। তো সবকিছুই এনার্জি, ইটস এ সোর্স which comes from sunlight. তো সকাল শুরু হলেই এনার্জিও শুরু হয়ে যায়। তো এই এনার্জিটা নিজের মধ্যে নেওয়াটাও একটা আর্ট। তো আমার ভালো লাগে তোমাদের সবার এনার্জিগুলো নিয়ে নিতে, একদম এনার্জিটা নিয়ে নিজের এনার্জিটা বাড়িয়ে। বাট তোমার এনার্জিটা তো শেষ হয় না, তুমি যেমন বললে সকাল হলেই শুরু হয়, তোমাকে তো রাত্রিবেলা মানে 11:30 12টাও যদি ফোন করি একই ভয়েসেই অভিষেক দা কথা বলে। হ্যাঁ, তার কারণ আমি যার সঙ্গে কথা বলছি সে নিশ্চয়ই কোনো দরকারের জন্য ফোন করেছে, এটা আমাকে ভুললে চলবে না। হ্যাঁ, আজকে যদি আমি তাকে বলি আমি খুব বিজি আছি, তুমি একটু পরে ফোন করো, এটা হতেই পারে, তুমি একটু পরে ফোন করো, এটা হতেই পারে, কিন্তু তার কোথাও একটা খারাপ লাগবে, সেই খারাপ লাগার জায়গাটাই আমি তৈরি করতে চাই না। ভগবান যা চাইবেন, যেরকম ভাবে আমাকে চালনা করবেন সেভাবে চালিত হবে, এনার্জিটা উনি দিচ্ছেন। এইটা একটু ইয়াং জেনারেশনকে ক্লিয়ার করে, কারণ ইয়াং জেনারেশনের মধ্যে এখন যে জিনিসটা এসছে সেটা হচ্ছে যে একটুতেই তারা পেছনে হটে যাচ্ছে, ব্রাইড হয়ে যাচ্ছে, আমি বলবো ইয়াং জেনারেশন এর একদমই এটা দোষ নয়, এটা সমাজের প্রবলেম। সমাজ তাদেরকে অ্যালাউ করছে যে তারা যাতে নিজেদের সম্বন্ধে একটু বেশি ধারণা করে, কিন্তু আমি বললাম 20 বছর সাস্টেন করা একটা ইন্ডাস্ট্রিতে ইজ নট আ জোক। তো যে মাটিতে পা রেখে চলবে সে সাস্টেন করতে পারবে অনেক দিন, আর যে মনে করবে যে আমি অনেক কিছু হয়ে গেছি সে কিন্তু 5-6 বছরের খেলোয়াড়। তো সেটা তাকে ঠিক করে নিতে হবে যে সে কতদিন ধরে, মানে সে কি ওয়ানডে খেলতে চায় না টেস্ট ম্যাচ খেলতে চায়, সেটা তাকে বিচার করে নিতে হবে। চারটার একদম শেষ পর্বে চলে এসেছে, এবং এই কোয়েশ্চেনটা যদি তোমাকে না করি মোটামুটি অডিয়েন্স আমাকে ক্ষমা করবে না। সেটা হচ্ছে যে প্রথম থেকেই একটা বিশেষণ দিচ্ছি, প্রেমিক পুরুষ, ভ্যালেন্টাইন্স ডে আসছে, সরস্বতী পুজো আসছে, অলরেডি আজকে ডেলিভার ডে চলছে, তো একটু মানে আমার তুমি তকমাই লাগিয়ে দিয়েছো যে প্রেম মানে অভিষেক বসু, এরকম একদম এরকম কিছু নেই।
বাট হয় না কিছু মানুষ মানে প্রাণ খোলা মানুষ, অভিষেকটা একদমই না। তো এটা একটু যদি কিছু টিপস দিয়ে দাও, আমার মনে হয় প্রেমের টিপস নয়, মানে কি ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, একটু বেশি নয় করো, সবাইকে টিপস দিতে হবে না। 365 দিন প্রেমের মধ্যে থাকুন, 365 দিন প্রেমের মধ্যে থাকুন, আর নিজেকে সুস্থ রাখুন। আর এখন আবার ডিস্টেন্স মেনটেন করে প্রেম করতে হবে, সেটা একটা ব্যাপার আছে, ওটা একটা আর্ট। এটা শিখে নিন চটপট করে, ডিস্টেন্স মেনটেন করে মাস্ক পরে প্রেম করুন। আমি জানি অনেক কিছু হবে না তাতে, কিন্তু নাই বা হোক, ওটা নয় পরের বছরের জন্য তোলা থাকুক। এই বছরে মনের কানেকশনটা একটু বেশি করুন, প্রেমে থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ। আজকের আড্ডা এখানেই শেষ। কারুরই মন ভরেনি আজকে, আর বেশি কিছু বলবো না, কারুর মন ভরেনি। কারণ অভিষেকটা এমনই একজন মানুষ যার সাথে বোধহয় গল্প করতে শুরু করলে সময় ঠিক থাকে না, কিন্তু সময় তো মেনটেন করে চলতে হবে। কিন্তু ওই যে যেটা অভিষেকটা বললো, ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত, এবং বসন্ত একদম দুয়ারে চলে এসছে। তো আজকে আর অন্য কিছু বলবো না, শুধু বলবো প্রেমের সপ্তাহ চলছে, জমিয়ে প্রেম করুন, ফাটিয়ে খান, চুটিয়ে মজা করুন, এর থেকে বেশি আর কিচ্ছু বলার নেই। আর অভিষেকদা তো সাথে রয়েছেন, আরো একদিন অভিষেকদার সাথে আরো নতুন নতুন জিনিস জানবো, আরো আড্ডায় বসবো। বাট আজকে জানি আপনাদেরও সময় নেই, টেডি বিয়ার ডে চলছে, দেখা করতে যেতে হবে মনের মানুষটির সাথে। মনে হয় অভিষেকদাও কোনো কিছুর জন্য একটু ব্যস্ত রয়েছে। কিন্তু একটা টিপস আমিও দিয়ে দিচ্ছি, মনের মানুষকে টেডি বিয়ার করে দেবেন না, তাহলে প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, এটা খুব সত্যি কথা, মনের মানুষকে টেডি বিয়ার করে দেবে না, কারণ আরো অনেক ডে গুলো বাকি রয়েছে। তো আজকের মতন আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি, আবার আরেকদিন ফিরবো নতুন কোনো বন্ধুকে সাথে করে। আপাততর জন্য টাটা। অভিষেকটা খুব 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 ভালো থেকো, নমস্কার।